হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন স্ট্যাসি। আজকে আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর জীবনবিজ্ঞান, পূর্ণমান 50। এটি সদ্য নভেম্বর মাসে দেওয়া হয়েছে। এটি সম্ভবত দশম শ্রেণীর শেষ প্রশ্ন, শেষ অ্যাক্টিভিটি টাস্ক। সুতরাং শুরু করব। প্রথম প্রশ্ন কি বলেছে? এখানে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথম প্রশ্ন, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। সেটি হলো জিববেরেলিন, ক্ষয়েরটা। নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। এটা দুয়ের দাগেরটা উত্তর হবে ক্ষয়েরটা, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। 3 নম্বরটা বলেছে নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। এটি হবে ঘয়েরটা, এডিএইচ, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। 4 নম্বরটা মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। সঠিক উত্তর হবে ক্ষয়ের 12 জোড়া। 5 নম্বর প্রশ্ন বলেছে পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। উত্তর হবে ঘয়েরটা, পাথরকুচি। 6 নম্বর বলেছে সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। এটা হবে গয়েরটা, মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। নিচের যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। সঠিক উত্তর হবে গয়েরটা, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। 8 বলেছে নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এটি হবে ক্ষয়েরটা। স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। এটা হবে ক্ষয়ের 0%। 2 দাগেরটা কি বলেছে? ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। 2 দাগের 2 পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে, 23টি। তারপরে আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 3 দাগের নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। অযৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, মিথ্যা। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটাও মিথ্যা হবে। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে, এটা সত্য হবে। তারপরটা কি বলেছে? মানে এটা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করতে বলেছে। প্রথমটা বলছে অন্ধবিন্দু, এটা একটা অন্ধবিন্দুর সাথে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। সুতরাং 4 দাগের 1 সঙ্গে হবে সি এরটা। ক্রসিং ওভারটা হবে মিওসিস। গ্রাফটিং হবে স্টক অ্যান্ড সিয়ন। 5 নম্বরটা কি বলেছে? মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি হবে বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তর হয় এবং প্রজননের সক্ষমতা লাভ করে। বি সদৃশটি বেছে লিখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম। গিনিপিগের মসৃণ লোম।
নিচের সম্পর্কটি একটি শব্দ জোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, ভ্রূণমূল, তারপর ড্যাশ আছে, তারপর H2 দিয়ে রেণু মাতৃকোষ, এটা হবে মিওসিস। মাইটোসিস ইস্টু ভ্রূণমূল, মিওসিস ইস্টু রেণু মাতৃকোষ। ছয়ের দাগের একের প্রশ্নটা কি বলেছে? নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। এখানে টোটাল 7টা প্রশ্ন আছে, 2 নম্বর করে, 14 নম্বর। তাহলে এখানে দিয়ে দিয়েছে যে নালীর উপস্থিতি অনুপস্থিতি আর ক্ষরিত পদার্থ, এগুলোর উপর ভিত্তি করে দুটো পার্থক্য লিখতে হবে। তাহলে বৈশিষ্ট্য কি বলেছে? নালীর উপস্থিতি অনুপস্থিতি আর ক্ষরিত পদার্থ। তাহলে এখানে অন্তঃক্ষরা হবে নালীবিহীন অর্থাৎ অনাল প্রকৃতির গ্রন্থি, আর বহিঃক্ষরা নালীযুক্ত অর্থাৎ সনাল প্রকৃতির গ্রন্থি। আর ক্ষরিত পদার্থের হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রধানত হরমোন ক্ষরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক, লালারস, ঘাম প্রভৃতি ক্ষরিত হয়। 6 দাগের 2টা কি বলেছে দেখো। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের পরিবর্তন। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা নিচে বর্ণনা করা হলো। কি বলেছে? যে নিউক্লিয়াস থেকে বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয়। ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে সূত্রাকার ক্রোমোজোম গঠন করে। প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। নিউক্লিয় পদার্থ ও নিউক্লিওলাস প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় ও প্রোফেজ দশার শেষে অবলুপ্ত হয়। 3 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। 6 দাগের 3টা কি বলেছে? ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তাহলে এখানে পার্থক্যের বিষয়টা বলেছে যে উদ্দীপকের ভূমিকা, উদ্দীপকের উৎসের দিকের উপর নির্ভর, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর। চলনে কি বলেছে? এই চলন স্থায়ী, এই চলন অস্থায়ী। অক্সিন হরমোনের প্রভাব কি বলেছে ট্রপিক চলনের উপর? না, এটি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, এটি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্থান পরিবর্তন, এই প্রকার চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এই প্রকার চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। 4 দাগেরটা কি বলেছে? স্বপরাগযোগে একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। সুবিধাটা কি বলেছে? স্বপরাগযোগ পদ্ধতিতে পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না। আর অসুবিধা কি আছে? না, স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল প্রকৃতির হয়। তারপর কি বলেছে 6 দাগের 5টা, মেন্ডেল জন্যতে বা পি জনুতে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্বকার বা বেঁটে মটর গাছের ইতর পরাগ যোগ ঘটান। যদি বিশুদ্ধ লম্বা মটর গাছের অ্যালিল ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছের অ্যালিল স্মল টি হয়, প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর লম্বা গাছগুলির মধ্যে স্বপরাগ যোগ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা এফ তে 3:1 অনুপাতে লম্বা ও বেঁটে মটর গাছ অর্থাৎ 75% লম্বা ও 25% বেঁটে মটর গাছ উৎপন্ন হয়। দেখা যাচ্ছে দ্বিতীয় অপত্যজনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনোটাইপিক অনুপাত 3:1, 3টি লম্বা ও একটি বেঁটে হলেও
জিনোটাইপিক অনুপাত যা জিন বিশ্লেষণে প্রাপ্ত বা 1:2:1, অর্থাৎ 25% বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, 50% সংকর লম্বা ক্যাপিটাল টি আর স্মলার টি, ও 25% বিশুদ্ধ মেটে বা স্মলার টি মোটর। এটি হলো 6-5 উত্তর। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অজৈন ও জৈন জননের পার্থক্য নিরূপণ করো। বিষয় অজৈন জনন, জৈন জনন। গ্যামেট উৎপাদনের, অজৈন জননের গ্যামেট উৎপাদন হয় না, জৈন জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা, এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আর এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 6-7 প্রশ্ন বলেছে, তাহলে রেখাচিত্র দেওয়া আছে এখানে, উপযুক্ত উদ্ভিদ অঙ্গ কমা দিয়ে মুকুল বা কোষ নির্বাচন। তারপর থেকে কি হচ্ছে না, কৃষ্টির মাধ্যমে তার পালন বা কালচার এবং কেলাস গঠন। তারপর কেলাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন, তারপর এমব্রয়েড থেকে অসংখ্য প্লান্টলেট সৃষ্টি। হয়ে গেল তাহলে 6-7টা। লাস্ট প্রশ্ন আর একটা আছে 7-এর একটা। এটা তাহলে কি বলেছে, এইগুলো চিহ্নিত করতে বলেছে, একটা ছবি আঁকতে বলেছে। তোমরা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ ঠিক সেরকম ছবিটাকে পয়েন্ট আউট করে দেবে। 7-2 প্রশ্নটাও পার্ট করে দিয়ে আছে সবগুলো, এখান থেকে দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রজনন পর্যন্ত লিখে নেবে। 7-3 প্রশ্ন, শেষ প্রশ্ন, চেকার বোর্ডটা অ্যাজ ইট ইজ যেরকম আছে লিখে নেবে, এবং শেষের সূত্রটাও দিয়ে দিয়েছি, স্বাধীন বিন্যাসের সূত্রটা লিখে নেবে। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।